You will often get to hear from people that engineering is incomplete without supplementary. It sounds cool, right? But is it the actual reality? So this video is going to be an eye-opening video for the students who are currently pursuing engineering and those also who wants to pursue engineering in future. So first of all, I want to tell you that these cool statements are really harmful for you because you will check when you will check the disadvantage of having supply, you will realize by itself. দেখো তোমরা প্রথমে যেটা পাবে, প্রথমত তোমাদের স্কলারশিপ ইস্যু ফেস করতে হতে পারে এবং দ্বিতীয়ত তুমি তোমার কারেন্ট সেমিস্টারে 100% দিতে পারবে না। You can't give 100% in your current semester because of the backlog paper. And থার্ড প্রবলেম যেটা তুমি ফেস করতে পারো, ইট ক্যান বি প্রবলেমেটিক ফর ইন্টার্নশিপ অ্যান্ড প্লেসমেন্ট পারপাসেস। এবং নেক্সট, ইট ইজ রিয়েলি প্রবলেমেটিক ফর এনি কাইন্ড অফ প্রিপারেশন, লাইক ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর দ্য গেট এক্সাম অর ফর এনি ইন্টার্নশিপ, সো ইট ইজ গোয়িং টু হ্যাম্পার ইউর প্রিপারেশন। তাহলে তোমাদের যেটা করতে হবে, গিভ ইউর বেস্ট এফোর্টস ফ্রম দ্য ফার্স্ট এক্সাম ইটসেলফ। ডু নট ওয়েট ফর সাপ্লিমেন্টারি আর ডু নট থিঙ্ক অ্যাবাউট দ্য সাপ্লিমেন্টারি। সাপোজ তুমি এখন তোমার পড়াশোনা করছো, তুমি কোনো কারেন্ট সেমিস্টারে, তুমি ভাবছো যে এই সেমিস্টারে ভালো হলো না, সাপ্লিতে ভালোভাবে যাবো কি ভালোভাবে পরীক্ষা দেবো, বাট ইট ইজ ভেরি ভেরি রিগ্রেসিভ অ্যাপ্রোচ। কারণ এইটা দিলে কিন্তু তোমার এই ধরনের প্রবলেম কিন্তু তুমি ফেস করতে পারো। সো ইট ইজ এ ওয়ার্নিং ফ্রম মাই সাইড বলতে পারো, যে অ্যান অ্যাডভাইস ফ্রম মাই সাইড, যে তোমরা এগুলো করো না, তোমরা সাপ্লির জন্য ওয়েট করো না, সাপ্লির কথা ভেবো না। ফার্স্ট অফ অল তুমি তোমার বেস্ট এফোর্ট দাও, তাহলে দেখো তোমার সাপ্লি পাবেই না। অ্যান্ড নেক্সট থিং ইজ, ইফ তবু আনফর্চুনেটলি যদি তুমি সাপ্লি পাও, তাহলে ইউ হ্যাভ টু ফাইট ব্যাক। তোমাকে ভেঙে পড়লে হবে না, তোমাকে ফাইট করতে হবে। তোমাকে ভালোভাবে প্রিপেয়ার করলে কিন্তু সাপ্লিটা ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা ডিসকাস করে নেবো কীভাবে তোমার সাপ্লিটা ইজিলি ক্লিয়ার করা যায়। আজকের ভিডিওতে আমরা তোমাদের বলবো সাপ্লিমেন্টারি এক্সাম কী এবং সাপ্লিমেন্টারি এক্সামে কীভাবে পারফর্ম করলে তুমি এটাকে ক্লিয়ার করতে পারবে এবং কি ডিসঅ্যাডভান্টেজ থাকবে তোমার যদি কোনো পেপারে সাপ্লি আসে, আর এর রুট কজেসগুলো কী কী, কেন তোমরা সাপ্লি পেয়ে থাকো বা কেন কেউ সাপ্লি পেয়ে থাকে। তো প্রথমত দেখো, সাপ্লিমেন্টারি হলো তুমি একটা সেমিস্টারের যে কোনো একটা, তোমার ফার্স্ট সেমিস্টার হোক বা সেকেন্ড সেমিস্টার হোক, যে কোনো সেমিস্টারে তুমি যদি একটা পেপারে ফেল করো তখন তাকে একটা সাপ্লি বলা হয় এবং বিভিন্ন পেপারে ফেল করলে তখন সাপ্লিজ হয়ে যায়, নাম্বার অফ সাপ্লি তোমার অনেক বেশি থাকে। তো সাপ্লিগুলোকে তুমি কীভাবে কনসিডার করবে বা কেন, হোয়াট আর দ্য রুট কজেস, এই সাপ্লি হওয়ার রুট কজ কি? দেখো তোমার সেমিস্টার যেটা থাকে, সেই সেমিস্টারে তোমার যদি এই সিস্টেমটা তোমার ফলো করে তোমার কলেজ, তোমার রুলস, তোমার ইউনিভার্সিটি, তাহলে দেখো সেখানে সিটির মার্কস থাকে এবং রিটেন এক্সাম হয়। সিটি বলতে ক্লাস টেস্টকে বোঝাচ্ছি। তো ক্লাস টেস্টের মার্কস কত থাকে? 30 মার্কস এবং রিটেন এক্সাম হয় 100 মার্কসের। কীভাবে তোমার সেমিস্টার পেপার, মানে তুমি একটা পেপার দিয়েছো, তার কীভাবে মার্কস ইভ্যালুয়েট করা হয় সেটা জেনে নাও, তাহলেই কিন্তু তুমি বুঝতে পারবে কোথায় ল্যাগ করার ফলে তুমি কিন্তু সাপ্লিমেন্টারি তোমার আসছে, বা কোন পেপারে তুমি সাপ্লিমেন্টারি পেয়েছো। কোনো পেপারে যদি পেয়ে থাকো তার কারণ কিন্তু এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। দেখো তোমার সিটির মার্কসের 30 মার্কস হয় এবং রিটেন এক্সাম হয় 100 মার্কসের। তোমার মার্কস কীভাবে ইভ্যালুয়েট হয়? 100 মার্কসের মধ্যে 70% নেওয়া হয়। তুমি 100 মার্কসের মধ্যে যত পেয়েছো তার 70% নেওয়া হয় এবং সিটির মার্কসকে ডাইরেক্ট অ্যাডিশন করা হয়। সো দ্যাটস ওয়াই সিটিজ মার্কস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার সিটির মার্কসটা তুমি যেটা পাচ্ছ 30-তে, সেটা তোমার ডাইরেক্ট অ্যাডিশন করার জন্য তোমার মার্কস ইভ্যালুয়েশন, তোমার সেমিস্টার পেপারে নর্মাল যখন ফ্রেশ তুমি এক্সাম দিচ্ছ, সেইখানে কিন্তু মার্কস ইভ্যালুয়েশনের ক্ষেত্রে সিটির মার্কস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। দেখো সিটির মার্কস 30 মার্কস ডাইরেক্ট অ্যাডিশন হচ্ছে এবং এই 100 মার্কসের মধ্যে তুমি যত পাচ্ছ তার 70% সেই এক্সামে 70%টা নিয়ে সেটা যদি 40 বা 40 বেশি আসে, দেন ইউ উইল কোয়ালিফাই দ্য এক্সামিনেশন। তাহলে তুমি আর তোমার কোনো রকম সাপ্লি পেপার থাকবে না। তাহলে তোমার যে জিনিসটাকে খেয়াল রাখতে হবে, যে কারণে তুমি খেয়াল করে দেখবে তোমার সাপ্লি পাওয়ার পেছনে, কোনো একটা পেপারে যদি তুমি সাপ্লি পেয়ে থাকো, তার পেছনে মেন কারণ হচ্ছে তোমার এই কেস যদি তোমার ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন ফলো করে, যেখানে সিটি ক্লাস টেস্ট হয় এবং এরকম রিটেন এক্সাম হয়, তার 70% রুলস ফলো করা হয়, সেখানে তোমার মেন কারণ হচ্ছে এই সিটির মার্কস তোমার কম পাওয়া। তুমি যদি সিটির মার্কস কম পেয়ে থাকো, তাহলে এটা কিন্তু অনেকটা তোমাকে সাপ্লি পাওয়ার দিকে ঠেলে দিচ্ছে যদি তুমি সেমিস্টারে খুব ভালো পারফরমেন্স না করতে পারো। তার উদাহরণস্বরূপ দেখে নাও, ধরো কেউ একজন সিটিতে খুবই কম মার্কস পেয়েছে, সাপোজ সে 5 মার্কস পেয়েছে আউট অফ 30।
5 মার্কস আউট অফ 30। ওকে, এবং 70% এই যে টোটাল রিটেন এক্সাম যে হয় 100-এর মধ্যে, সে ধরো সাপোজ তোমার 50 মার্কস স্কোর করেছে, ধরো 45 মার্কস সে স্কোর করেছে। ওকে, ধরো আমি বলে দিলাম 45-এর বদলে ধরো সে 40 মার্কস স্কোর করতে পেরেছে, তার সেমিস্টার পেপারটাও ভালো যায়নি, তাহলে 40-র 70% কত হবে? 40-70% হবে 28। তাহলে তার টোটাল স্কোর কত হলো? এখানে সিটির মার্কস যেহেতু ডাইরেক্ট অ্যাডিশন হয়, তাহলে 5 + 28 দ্যাটস গোয়িং টু বি কত? 33। তাহলে 33 মার্কস, সেটা কত হয়ে গেল? 40-র নিচে। তাহলে 40-র নিচে যখনই সে মার্কস পেলো, সে কিন্তু সাপ্লি পেপার পেলো। কিন্তু দেখো, কারোর যদি এই সেমিস্টারে 40 মার্কসই সে স্কোর করছে, কিন্তু সিটিতে ধরো ক্লাস টেস্টে সে ভালো রকম পারফর্ম করেছে এবং 20 পেয়েছে, তার ফলে কত হবে দেখো? 20 এবং 40 70% করলে 28, সো 20 + 28 সে পেয়ে গেল 48। সুতরাং এ কিন্তু কোয়ালিফাই করে যাবে, হোয়ার অ্যাজ ফর ফার্স্ট কেস এ কিন্তু ডিসকোয়ালিফাই করে যাবে, তার মানে সে সাপ্লি পাবে। তার মানে সাপ্লি পাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ কারণ হিসাবে দাঁড়াচ্ছে এই সিটির মার্কস। তুমি যদি এই সিটির মার্কসকে কোনোভাবে একটু কম পেয়ে যাও, তাহলে কিন্তু তোমার সেমিস্টারে পারফরমেন্স খুব ভালো করতে হবে, তবেই কিন্তু তুমি সাবজেক্টটাকে পাস করতে পারবে। সাপোজ ধরে নিলাম আমি প্রথম কেসে যে উদাহরণ দিয়েছিলাম, ধরো তোমার সিটিতে মার্কস ছিল 5, তাহলে তোমায় পাস করার জন্য সেমিস্টারে কত পেতে হবে? অ্যাপ্রক্সিমেটলি দেখো, তুমি যদি 60 পাও, তাহলে 60-র 40% করা হবে, 60-র 40% করলে কত? 60-র 70% করা হবে, 70% করা হবে, 60-র 70% করলে কত হবে? 42। তাহলে এই 42 যদি তুমি স্কোর করে আসতে পারো এবং তার সাথে 5 অ্যাড করলে সেটা কিন্তু হয়ে যাবে 47, তাহলে কিন্তু তুমি সেটাকে কোয়ালিফাই করতে পারবে। তো এটা তো ছিল কেন তুমি সাপ্লি পেয়েছো তার রুট কজ হিসাবে। নয় তুমি সেমিস্টারের পারফরমেন্স অনেকটা খারাপ গেছে এবং সিটির পারফরমেন্স খুবই খারাপ যাওয়ার জন্য তুমি ফেল করেছো, সেই সাবজেক্টে সাপ্লি পেয়েছো এবং তোমাকে আবার অ্যাপিয়ার হতে হবে। আদারওয়াইজ তোমার সিটির মার্কসটা খুবই লো হলে রিটেন সেমিস্টার পেপারে যদি খুব ভালো পারফরমেন্স না করতে পারো, তাতেও কিন্তু সাপ্লিমেন্টারিটা তোমার আসছে। এবার চলো দেখে নেওয়া যাক এই সাপ্লি থাকলে তোমার ডিসঅ্যাডভান্টেজ কী কী। সাপ্লি থাকলে তোমার যে প্রথমত ডিসঅ্যাডভান্টেজ, তোমার যে রেগুলার ক্লাসগুলো কন্টিনিউ হবে সেখানে কিন্তু তুমি খুব একটা ফোকাস করতে পারবে না, তোমার সাপ্লির কথা মনে পড়বে এবং সেই পেপারটাকে তোমাকে আবার অ্যাপিয়ার হতে হবে, তার জন্য প্রিপারেশান নিতে হবে। আচ্ছা, তো এবং তুমি ধরো কোনো একটা পাশাপাশি কিছু পড়াশোনা করতে চাইছো, তুমি সেইগুলোর ওপরও কিন্তু ফোকাসটা আস্তে আস্তে একটু হলেও কমবে, কারণ তোমার একটা ব্যাক পেপার রয়ে গেছে বলে। চলো দেখে নেওয়া যাক যে কীভাবে তোমরা এই সাপ্লিটাকে ক্লিয়ার করবে। তো সাপ্লি ক্লিয়ার করার পেছনে সাপ্লির ক্ষেত্রে কিন্তু এই সিটির মার্কসটা জেনারেলি অ্যাড হয়। তাহলে সিটির মার্কস অ্যাড হয় মানে তোমার এই সিটির মার্কসটা তো কম পড়েই রইলো। সাপোজ তুমি সিটিতে সেই 5ই পেয়েছিলে, তাহলে এটা তোমার 5ই রয়ে গেল। তাহলে এখন তোমাকে কোয়ালিফাই করতে গেলে তাহলে এই মার্কসটা পেতে হবে। তুমি যদি 60 সেফ স্কোর করে আসো, 60 অ্যাটেম্প্ট করে আসো এবং সেখান থেকে যদি নিয়ার অ্যাবাউট 42 বা 40 পাও, বা তুমি 35ও পাও, ধরো 60 অ্যাটেম্প্ট করলে তার 70% হচ্ছে 42। এই অ্যাটেম্প্ট করা স্কোর থেকে তুমি ধরো আরও 7 মার্কস কম পেয়ে 35 পেলে, তো তখন 35 পেয়ে গেলেও কিন্তু তোমার 40 হয়ে যাবে অ্যান্ড ইউ উইল কোয়ালিফাই ইন দ্য সাপ্লিমেন্টারি এক্সামিনেশন। তুমি সাপ্লিতে তখন কোয়ালিফাই করে যাবে। তাহলে সাপ্লির ক্ষেত্রে যেহেতু সিটির মার্কস অ্যাড হয়, তাই তোমাকে কিন্তু অলওয়েজ খেয়াল রাখতে হবে যে তোমার যে রিটেন এক্সামটা হবে সেই এক্সামে তোমাকে ভালোভাবে পারফর্ম করতে হবে। অ্যাটলিস্ট তোমার যদি সিটির মার্কস 5-এর কাছাকাছি হয়ে থাকে বা 10-এর বিলো 10 হয়ে থাকে, তাহলে তোমাকে সেফ স্কোর অ্যাটেম্প্ট করে আসতে হবে মোর দ্যান 60, তবে কিন্তু তুমি খুব ভালোভাবে সেফলি পাস করে যেতে পারবে। তোমার গ্রেড হয়তো খুব একটা ইমপ্রুভ হবে না, গ্রেড ইমপ্রুভ করতে গেলে তোমাকে কিন্তু সাপ্লির যে এক্সামিনেশনটা হবে 100 মার্কসের মধ্যে, সেখানে মোর দ্যান 90 স্কোর করলে তবে তোমার গ্রেড কিছুটা ইমপ্রুভ হবে। চলো এবার দেখে নিই যে সাপ্লিতে ধরো কোনো কারণে, এবার সাপ্লিতে যদি কোনো কারণে কেউ আবার কোনো কারণে ফেল করে যায়, তখন যে পেপারে অ্যাপিয়ার হতে হয় সেটা হচ্ছে রিসাপ্লি। তো সেই রিসাপ্লির অনেকে কী করে, সাপ্লির কথা ভেবেই সে বলে দেয় আমি সাপ্লির জন্য পড়বো না, রিসাপ্লির জন্য পড়বো। বাট মনে রেখো এটা খুবই একটা রিগ্রেসিভ অ্যাপ্রোচ। কারণ ডিফিকাল্টি লেভেল যদি বলো, এই সাপ্লি ভার্সেস রিসাপ্লি, আমরা যদি এই ডিফিকাল্টি লেভেলের কথা বলি, তাহলে সাপ্লি আর রিসাপ্লির পেপারটা তুমি ভাবো, রিসাপ্লি মানে হচ্ছে তোমার যে নতুন ব্যাচ আসবে সেই নতুন ব্যাচের জন্য নতুনভাবে কোশ্চেন পেপার তৈরি করা হবে।
তার মানে সেখানে কোশ্চেনের রিপিটেশনটা কিন্তু খুবই কম হবে। জেনারেলি সাপ্লি পেপারের ক্ষেত্রে কোশ্চেনের রিপিটেশনটা অনেক বেশি হয়। তোমার যে সেমিস্টার পেপার এসেছিল সেই পেপারের কিছুটা কোশ্চেন কনসেপচুয়ালি রিপিট করা হয়, তার ফলে সাপ্লির পেপারের ডিফিকাল্টি লেভেল কিন্তু অনেক অনেক ইজি থাকে রাদার দ্যান রিসাপ্লি এক্সামিনেশন। তো তাই কখনও রিসাপ্লি এক্সামে ডাইরেক্ট যেও না, আগে সাপ্লি এক্সামে অবশ্যই চেষ্টা করো, গিভ ইউর বেস্ট এফোর্ট, তাহলে কিন্তু সাপ্লি এক্সামটা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে তোমাকে রিসাপ্লিতে অ্যাপিয়ার হওয়ার প্রয়োজন পড়বে না। জেনারেলি রিসাপ্লির ক্ষেত্রে সিটির মার্কসটার সেখানে কোনো বৈশিষ্ট্য থাকে না, তুমি 100-এর মধ্যে যেটা পাও সেটাই তোমার স্কোর হয়ে যায়, তাই স্কোর করাটা হয়তো সেখানে ইজি, কিন্তু কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল সেইভাবে কিন্তু বেড়ে যায়। চলো আমরা লাস্ট একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে লাস্ট 3 ডে স্ট্র্যাটেজি। কোনো একটা সাবজেক্টে তোমার সাপ্লি থাকলে তুমি লাস্ট 3 দিন কী করবে সেটা আমরা দেখব। দেখো, তোমার লাস্ট 3 দিনের স্ট্র্যাটেজি বলতে তোমার যেটা হবে, তুমি যেটা নর্মাল শুধু লাস্ট 3 দিন পড়লে কিন্তু হবে না। সাপ্লি যখন তোমার পেপার আসছে, তোমার পেপার জানার থেকেই বা তার আগে থেকেই তুমি যদি পড়তে শুরু করো, তবেই কিন্তু একটা ভালো স্কোর করতে পারবে। আর সেফ স্কোর করার জন্য তোমাকে লাস্ট 2 উইকস তো অবশ্যই দিতে হবে, মিনিমাম 2 উইকস। তুমি যদি ভালোভাবে পড়ো তো খুবই ভালো, তোমার গ্রেডও ইমপ্রুভ হবে। তোমাকে যেটা করতে হবে এই সময়, লাস্ট 3 ডেজ যদি বেঁচে থাকে, তাহলে তুমি আর কখনোই কনসেপচুয়াল পড়তে যেও না, কারণ তোমার কনসেপ্ট তুমি সেমিস্টারের সময় কিছুটা পড়েছিলে। তো তখন তোমাকে যেটা করতে হবে, পিওয়াইকিউ অ্যানালিসিস করতে হবে। পিওয়াইকিউ মিনস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অ্যানালিসিস করো এবং তোমার সিলেবাসটা নাও। সিলেবাসটা নিয়ে সেখান থেকে ধরো সাপোজ তোমার 4টে চ্যাপ্টার আছে, সেই 4টে চ্যাপ্টারের মধ্যে থেকে তুমি যে কোনো 3টে চ্যাপ্টারকে চলো যেটা কম্পারেটিভলি ইজি, তুমি তোমার সেমিস্টার এক্সামে পড়েছিলে, সেই 3টে চ্যাপ্টারকে তোলো এবং সেখানে কনসেপচুয়াল হালকা ক্লিয়ারিটি বা রিভাইজ করে নাও তোমার যে নোটস ছিল প্রথম অবস্থায় সেটা দেখে। এবং তারপরে তোমার যে সেমিস্টার পেপার এসেছিল সেখানে তোমার প্রত্যেকটা কোশ্চেন সলভ করার চেষ্টা করো এবং তার সাথে সাথে অন্যান্য ইয়ারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো। জাস্ট সেই কোশ্চেনগুলো সলভ করলে ইউ উইল গেট সাম আইডিয়া দ্যাট হাউ দ্য কোশ্চেন্স আর কামিং, কেমন ধরনের কোশ্চেন আসতে পারে সেটা তুমি আইডিয়া পেয়ে যাবে। এবং আমি তোমাদের লাস্ট 3 ডে স্ট্র্যাটেজি হিসাবে আমার ম্যাথামেটিক্স যে চ্যানেল আছে, সেই ম্যাথামেটিক্স 1 ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 1 তোমাদের অনেকেরই সাপ্লি আছে, তো সেটা কিভাবে ক্লিয়ার করবে চলো আমি তোমাদের দেখাচ্ছি ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 1-এর তোমার স্ট্র্যাটেজি প্ল্যান কী হচ্ছে। তো যদি তোমাদের কারোর ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 1-এ সাপ্লি লেগে থাকে, তাহলে তুমি এখানে ইউটিউবে এসো এবং আমার চ্যানেলের নাম সার্চ করো। আমার নামটা এখানে যদি সার্চ করো তুমি এখানে পেয়ে যাবে এবং এই চ্যানেলে ঢোকার পর প্লেলিস্টে এসো। প্লেলিস্টে দেখতে পাবে, তুমি প্লেলিস্টে গিয়ে এইখানে দেখো ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 1 এখানে আছে। তো ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 1-এ ক্লিক করো, তুমি এখানে 6টা ভিডিও পাবে, 1, 2, 3, 4 এবং লাস্টে একটা ভিডিও আছে যেটা 7 নম্বর ভিডিওটা, হাউ ওয়াজ দ্য পেপার, এটা সেমিস্টারের সময় তোমাদের কেমন পেপার ছিল সেটা দেখার জন্য। তো বাকি রইল কনসেপচুয়াল ভিডিও আছে 6টা। এবং এখানে দেখো আমি যেটা তোমাদের সুবিধার্থে করেছি, তোমাদের টপিক ওয়াইজ পড়িয়েছি কনসেপচুয়াল উইথিন শর্ট টাইম এবং তার সাথে সাথে খুবই কম টাইমের মধ্যে তার রিলেটেড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো আমি এখানে সলভ করিয়েছি। তো তোমরা এই 6টা ভিডিও যদি দেখে নাও তাহলে তোমাদের পাস করার ক্ষেত্রে এটা অনেকটাই হেল্প করতে পারে এবং এটা তোমাকে মোর দ্যান 60 মার্কস দিতে পারে তুমি যদি কনসেপচুয়াল ক্লিয়ারিটির সাথে এই জিনিসগুলোকে ভালোভাবে ফলো করো এবং এই রিলেটেড কোশ্চেন্সগুলো আরও প্র্যাকটিস করতে থাকো। এইখান থেকে পড়ো, তুমি পড়তে পারো অন্য কোনো যে কোনো জায়গা থেকেই পড়তে পারো, তার সাথে সাথে তুমি এই যে ভিডিওগুলোকে মিস করো না, কারণ এখানে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে অ্যানালিসিস করে সেগুলো কিন্তু এখানে তোমাদের সলভ করার টেকনিক শিখিয়েছি। তো তোমরা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 1-এর জন্য এইভাবে ফলো করতে পারো। চলো আমরা দেখে নিই ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 1 তোমরা তাহলে ম্যাথামেটিক্স 1-এর জন্য তোমাদের আমি 6টা ভিডিও রেডি করে দিয়েছি, সেখানে কনসেপচুয়াল ক্লিয়ারিটির সাথে আমি তোমাদের দেখালাম কোথায় গেলে তোমরা সেই ভিডিওগুলো পাবে। তো প্রথমে তোমরা যেটা করবে, ডে 1-এর মধ্যে তোমরা প্রথম 3টে লেকচার কমপ্লিট করো এবং সেগুলোকে বোঝো এবং দিনের শেষে সেগুলোকে রিভাইজ করো। সিমিলারলি ডে 2-এ তোমরা যেটা করবে, বাকি 3টে লেকচার কমপ্লিট করো, সেগুলোকে বোঝো এবং সেগুলোকে রিভাইজ করো এবং ডে 2-এর শেষে 1 থেকে 6 নম্বর ভিডিওতে করানো সমস্ত কোশ্চেন সেগুলোকে তুমি প্র্যাকটিস করো, নিজে থেকে করার চেষ্টা করো, যাতে ওই কাইন্ড অফ
কোশ্চেন দিলে তুমি সেটা সলভ করতে পারো। আর লাস্ট থিং ইজ ডে 3-তে তুমি যেটা করবে, তোমার নিজের সেমিস্টারের পেপারে যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেন পেপারটাকে সলভ করার চেষ্টা করো এবং সমস্ত জিনিসগুলো রিভাইজ করো। এইভাবে তুমি যেমন ম্যাথামেটিক্স 1-এর জন্য সাপ্লিটা ক্লিয়ার করতে পারবে, সিমিলারলি সেম প্যাটার্ন ফলো করে, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস করে এবং তোমার সিলেবাসের যে যদি 4টে চ্যাপ্টার থাকে তার মধ্যে তোমার পছন্দনীয় এবং যেগুলো ইজি, কম্পারেটিভলি ইজি সেরকম 3টে চ্যাপ্টার মোটামুটি তুমি 70% to 80% সিলেবাস তুমি বেছে নাও, সেগুলোকে ভালোভাবে স্ট্রং তৈরি করো এবং সেখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কমপ্লিটলি সলভ করে যাও। তোমার কনসেপচুয়াল ক্লিয়ারিটির মাধ্যমে তুমি কোশ্চেনগুলো সলভ করার টেকনিক বার করো, তাহলেই কিন্তু তুমি তোমার সাপ্লিটা অটোমেটিক্যালি ক্লিয়ার করে ফেলতে পারবে। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।